প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এখন তোমাদের সংবহন ও সংবহনতন্ত্রের উপাদান এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো সংবহন কাকে বলে এটা আমরা প্রথমে দেখি। সংবহন হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন বস্তু দেহের মধ্যে পরিবহনকে বলা হয় সংবহন বা কন্ডাকশন। যেমন ধরো, আমরা যদি কলকাতায় যাই তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলাম, স্থান পরিবর্তন, তাহলে এটা হচ্ছে পরিবহন। এখন পরিবহনের জন্য মাধ্যম দরকার হয়। মাধ্যম মানে আমরা ট্রেনে যেতে পারি বা বাসে যেতে পারি, তাহলে বাস বা ট্রেন হলো মাধ্যম। ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যেও বিভিন্ন পদার্থগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় প্রয়োজনে সঞ্চারণের প্রয়োজন হয়। যেমন আমরা অক্সিজেন নিলাম ফুসফুসের মাধ্যমে, তারপর সেই অক্সিজেন কোষে কোষে পৌঁছাবে, তাহলে একটা মাধ্যমের প্রয়োজন হয়। সেই মাধ্যম হলো শরীরের মধ্যে হলো রক্ত বা লসিকা বা নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে জল, এগুলো হচ্ছে এর মাধ্যম। আবার আমরা যখন ধরো কলকাতায় যাই, তখন ট্রেনে যদি যাই তাহলে ট্রেন লাইনের ওপর দিয়ে যাই, তাহলে এটা হলো একটা পথ, সংবহনের পথ। যদি আমরা বাসে যাই তাহলে বাস রাস্তা দিয়ে যাই, তাহলে বাস রাস্তাটা হলো একটা পথ। তাহলে সংবহনের একটা পথ দরকার এবং একটা মাধ্যম দরকার। তাহলে আমাদের মাধ্যম যদি হয় রক্ত, লসিকা, জল, এগুলো যদি সংবহনের মাধ্যম হয়, তাহলে পথও আছে। সেই পথ কি না, পথ হলো ধমনী, শিরা, রক্তজালক, হৃৎপিণ্ড, এগুলো হলো পথ। এই পথ দিয়ে আমরা আমাদের শরীরে মাধ্যম অর্থাৎ রক্ত, লসিকা এগুলো প্রবাহিত হয়। তাহলে সংবহন কাকে বলবো না, বহুকোষী, উন্নত, জটিল জীবদেহের প্রতিটি কোষে যে সুনির্দিষ্ট পথে এবং যে সুনির্দিষ্ট তরল মাধ্যমে খাদ্যের সারাংশ, বিপাকীয় বর্জ্যবস্তু, শ্বাসবায়ু, খনিজ পদার্থ, বিভিন্ন সঞ্চিত খাদ্য, তাপ ইত্যাদি পরিবাহিত এক অঙ্গ থেকে আরেক অঙ্গে প্রবাহিত হয়, সেই পদ্ধতিকেই বলা হবে সংবহন। তাহলে সংবহনের মাধ্যমে বিভিন্ন বস্তুগুলো এক অঙ্গ থেকে আরেক অঙ্গে প্রবাহিত হয়। এবার আমরা দেখে নেব যে সংবহন তাহলে কি কারণ, কি কাজের জন্য সংবহন দরকার, প্রয়োজনীয়তা। 1 নম্বর, পরিপোষক পরিবহন। পরিপোষক কি না, খাদ্য পরিপাক হওয়ার পর আমরা যে খাবার খাই, খাবারটা যখন পরিপাক হয় তারপরে তো খুব সরল উপাদানগুলোতে পরিণত হয়। যেমন ধরো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এগুলো সবই হলো পরিপোষক। আবার খাদ্যের সঙ্গে আসে ভিটামিন, সেও পরিপোষক। তাহলে এইগুলো পরিবাহিত হয়। শ্বাসবায়ু, অক্সিজেন ফুসফুস থেকে কোষে কোষে পৌঁছায় রক্তের মাধ্যমে। আবার কোষে যে শ্বসনের মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেটাও ফুসফুসে পৌঁছায় ওই রক্তের মাধ্যমে। তাহলে শ্বাসবায়ু পরিবহন। বিপাকীয় বর্জ্য, কোষে বিপাক ক্রিয়ার মাধ্যমে যে নানা বর্জ্য বস্তু তৈরি হয়, সেগুলো শরীরে জমে থাকলে মৃত্যু হতে পারে, ক্ষতি হয় শরীরে, সেগুলো নির্দিষ্ট অঙ্গের মাধ্যমে বাইরে বেরিয়ে যায়। যেমন ইউরিয়া একটা বর্জ্য বস্তু, এটা উৎপন্ন হয় যকৃতে, তাহলে রক্ত দ্বারা বাহিত হয়ে এটা কিডনিতে আসে, বৃক্কে আসে, সেখান থেকে মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। এই রকম বিপাকীয় বর্জ্য বস্তুগুলো রক্তের মাধ্যমে বাহিত হয়। খনিজ পদার্থ, আমরা খাদ্যের মাধ্যমে যে বিভিন্ন খনিজ পদার্থ গ্রহণ করি, সেগুলো যেমন রক্তের মাধ্যমে মিশে কোষে কোষে পৌঁছায়, তেমনি বিভিন্ন অঙ্গেও পৌঁছায়। আবার কোথাও কোথাও আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে সঞ্চিত হয়, যেমন হাড়ের মধ্যে ক্যালসিয়াম সঞ্চিত হয়, ফসফরাস সঞ্চিত হয়, যকৃতে লোহায় সঞ্চিত হয়। এরকম বিভিন্ন অঙ্গে বিভিন্ন খনিজ পদার্থ সঞ্চয় থাকে, সেগুলো প্রয়োজনে সেগুলো এক অঙ্গ থেকে আরেক অঙ্গে প্রবাহিত হয় সংবহনের মাধ্যমে। সঞ্চিত খাদ্য, আমাদের শরীরে বিভিন্ন জায়গায়, আমাদের সব প্রাণীরই শরীরে, প্রাণীদের, উদ্ভিদের শরীরে সঞ্চিত খাদ্য থাকে। যেমন আমাদের ধরো লিভারে, পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত খাদ্য থাকে, তাই না? ফ্যাট একটা সঞ্চিত খাদ্য ত্বকের নিচে থাকে। তাহলে এই যে খাদ্যগুলো সঞ্চয়ী জায়গাতে, কোষের মধ্যে যেখানে সঞ্চয় হচ্ছে, সঞ্চয়ী জায়গায় খাদ্যটা যায়। আবার যখন প্রয়োজন হয় তখন সেই সঞ্চয়ী অঙ্গ থেকে খাদ্য আবার কোষে কোষে যায়। এটাও ঘটে, সঞ্চয়ী খাদ্যের পরিবহন হয় সংবহনের দ্বারা। তাপ, শ্বসনের মাধ্যমে শরীরে তাপ উৎপন্ন হয়, তা রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে এবং সেই তাপ ত্বকের মাধ্যমে বিকিরিত হয় পরিবেশে। তাহলে এইভাবে তাপের পরিবহন, সংবহনের মাধ্যমে তাপও পরিবাহিত হয়। তাহলে আমরা প্রয়োজনীয়তাগুলো জানলাম। এরপরে আমরা আসবো রক্তের উপাদানগুলো কি কি।
রক্তের তিনটে উপাদান, রক্ত, রক্তবাহ আর হৃৎপিণ্ড। এটা একটু আগেই বললাম। রক্ত কি প্রথমে এইটা আলোচনা করব। রক্ত কি? রক্ত হলো এক প্রকার তরল যোগকলা। তরল যোগকলা, আমরা রক্ত সম্বন্ধে পরে আবার পড়ব। তরল যোগকলা, কারণ এর ধাত্র তরল। ধাত্রটা তরল। ধাত্র হচ্ছে যার মধ্যে, তরল ধাত্রের মধ্যে কোষগুলো ভাসমান অবস্থায় থাকে। যোগকলা আগে আমরা পড়ে এসেছি। আর এর হচ্ছে এটা ক্ষারধর্মী, এটা ক্ষারধর্মী, সামান্য ক্ষারধর্মী, এক প্রকার তরল যোগকলা। তাহলে রক্ত জানলাম। এরপরে রক্তবাহ। রক্তবাহ হচ্ছে যার মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ পথ, রক্ত প্রবাহের পথ। ধমনী, শিরা আর রক্তজাল, এই তিন প্রকার হলো রক্তবাহের পথ। আচ্ছা, এখানে রক্ত বলতে কি একটা কথা আমি বলে নিই, যে রক্তের রং সাধারণত লাল মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। কেন না রক্তে হিমোগ্লোবিন থাকে, লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। কিছু অমেরুদণ্ডী প্রাণী আছে যাদের রক্ত লাল, যেমন কেঁচোর রক্ত লাল। তাহলে সেখানেও লোহিত রক্তকণিকা কি আছে? উত্তর হচ্ছে যে না। কেঁচোর ক্ষেত্রে রক্ত রসে বা প্লাজমার মধ্যে হিমোগ্লোবিন আছে। আর অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন আছে, তাই রক্তের রং লাল। আর রক্তের রং বর্ণহীন হয় পতঙ্গ শ্রেণীর রক্ত, তাদের হিমোলিম্ফ বলে বর্ণহীন রক্তকে। আবার চিংড়ি, কাঁকড়া এদের ক্ষেত্রে হিমোসায়ানিন থাকে, যার ফলে রক্তের রং হালকা নীলাভ হয়। হিমোসায়ানিন হচ্ছে রঞ্জক, থাকার জন্য রক্ত হালকা নীলাভ রঙের হয়। রক্তবাহ তিন রকমের, ধমনী, শিরা, রক্তজাল। আমরা যদি এটা ছবি দিয়ে দেখাই, ধরো ধমনী, এটা ধরো ধমনী, আমরা কেটে দেখাচ্ছি। ধরো ধমনী আমরা কাটলাম, শিরা কাটলাম, তাহলে দেখব যে ধমনী আর শিরা ত্রিস্তর বিশিষ্ট। ধমনীর যে বাইরে যে প্রাচীরটা আছে, বাইরের স্তর, এটা একটু পাতলা হয়, আর অপেক্ষাকৃত পুরু হয় বাইরের স্তর, বহিস্তর। এই বহিস্তর নামটা না তোমাদের না জানলেও চলে, তবুও বলি টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বলে এটাকে, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এটা বাইরের স্তর। মাঝের স্তর যেটা, সেটা কিন্তু ধমনীর ক্ষেত্রে খুব পুরু, খুব পুরু মাঝের স্তর। এটা ধরো মাঝের স্তর, এই মাঝের স্তরটা খুব পুরু। তুলনামূলকভাবে মাঝের স্তর কিন্তু অনেকটাই পাতলা ধমনীর ক্ষেত্রে, মানে টিউনিকা, এটাকে বলে টিউনিকা মিডিয়া। টিউনিকা মিডিয়া বলে, এটা মাঝের স্তর, মধ্যস্তর। আর একেবারে ভেতরে যে স্তর, সেটা এক স্তর বিশিষ্ট, খুব পাতলা হয়, খুব পাতলা, খুব পাতলা। এটাকে বলে টিউনিকা ইন্টিমা বা ভেতরের স্তর। তাহলে এটা মধ্যস্তর, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টিমা। দেখো ধমনীর ক্ষেত্রে বহিস্তর পাতলা, মধ্যস্তর অনেক পুরু। শিরার ক্ষেত্রে বহিস্তর অপেক্ষাকৃত পুরু, মধ্যস্তর পাতলা। তাহলে মোটের ওপরে ধমনীর যে প্রাচীর, এটা ধমনীর প্রাচীর, ধমনীর প্রাচীর পুরু আর শিরার প্রাচীর পাতলা। তাহলে এটা হচ্ছে গহ্বর, ভেতরে যে গহ্বর রয়েছে, গহ্বর ধমনীর ক্ষেত্রে ছোট আর শিরার ক্ষেত্রে গহ্বর বড়, বড় গহ্বর। তাহলে ধমনীর মধ্যে দিয়ে রক্তের বেগ বেশি হবে না কম হবে? বেশি হবে, কারণ গহ্বরটা ছোট হলে রক্তের বেগ বৃদ্ধি পায়, আর ফলে স্পন্দন সৃষ্টি হয় ধমনীর মধ্যে। বেগ, যখনই রক্ত বেগে প্রবাহিত হয়, স্পন্দন ফুলে ওঠে, ফলে স্পন্দন তৈরি হয়। শিরার প্রাচীর পাতলা হওয়ার কারণে গহ্বরটা অনেক বড় হয়, ফলে এখানে রক্তের বেগ কম এবং কোন স্পন্দন তৈরি হয় না শিরার মধ্যে। ধমনী যদি কেটে যায়, ওই জন্য ফিনকি দিয়ে রক্ত বের হয়, আর শিরা যদি কেটে যায়, ফোঁটা ফোঁটা টপ 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 করে রক্ত পড়ে। আর ধমনীর মধ্যে কপাটিকা নেই, তার ফলে রক্ত বেগে প্রবাহিত হয়। আর শিরার মধ্যে মাঝে মাঝে কপাটিকা, এরকম একটু বাঁধা, এরকম প্রাচীর ভেতর দিকে প্রসারিত হয়ে এরকম কপাটিকা তৈরি হয়েছে শিরায়। সেই কপাটিকা থাকে বলে রক্তের বেগ বাধাপ্রাপ্ত হয়, তাই রক্তের গতিবেগ হয় কম। তাহলে কপাটিকা থাকে না, কপাটিকা থাকে। এবার যদি আমরা একটু ওদের উৎপত্তি মিলনস্থল নিয়ে একটু আলোচনা করে নিই, দেখো এরকম একটু দেখিয়ে দিই। ধরা যাক এইটা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ড থেকে আমি এটা দেখাই, হৃৎপিণ্ড থেকে ধমনী, এটা হচ্ছে এই হৃৎপিণ্ডের, মানে এটা ধরো নিলয়, হৃৎপিণ্ডের এটা নিলয়, এটা হচ্ছে বাম নিলয়। বাম নিলয় থেকে
উৎপন্ন হলে, ধর ধমনী, ধমনী, হৃৎপিণ্ড থেকে ধমনী দিয়ে রক্ত আসছে, এসে জালক তৈরি করে, এগুলো হচ্ছে জালক। আবার এই জালকগুলো আবার এরকম আর মিলিত হয়, মিলিত হয়ে আবার জালক গঠন করে করে ডান নিলয়ে গিয়ে ফিরে যায়। তাহলে রক্ত এইভাবে ফিরে আবার হৃৎপিণ্ডে ডান অলিন্দে গিয়ে ফিরে যায়। তাহলে এটাকে আমরা বলবো শিরা, সেটা হচ্ছে শিরা। আর শিরার ধমনীর সংযোগস্থলে থাকে রক্ত জালক, শিরা ও ধমনীর সংযোগস্থলে, এই হলো রক্ত জালক। তাহলে ধমনী উৎপত্তি হয়েছে কোথায়? হৃৎপিণ্ডে। শেষ হয়েছে কোথায়? রক্ত জালকে। তাহলে ধমনীর উৎপত্তি স্থল হৃৎপিণ্ড, মিলনস্থল রক্ত জালক। আর শিরা উৎপত্তি হয়েছে কোথায়? রক্ত জালকে। মিলনস্থল কোথায়? হৃৎপিণ্ডে। তাহলে শিরার মিলনস্থল হলো হৃৎপিণ্ড, উৎপত্তিস্থল রক্ত জালক। তাহলে এইভাবে রক্ত প্রবাহিত হয়। তাহলে আমরা এবার রক্তজালকের কথা যদি বলি, তাহলে রক্তজালকের প্রাচীর কিন্তু খুব পাতলা, মাত্র এক স্তর বিশিষ্ট, খুব পাতলা হয় রক্তজালক, ছোট, খুব সূক্ষ্ম এবং এক স্তর বিশিষ্ট প্রাচীর। একে এন্ডোথেলিয়াম বলে, এন্ডোথেলিয়াম স্তর। তাহলে এই হলো রক্তজালক। আর এবার হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড পাম্প যন্ত্র, হৃৎপিণ্ডকে বলা হয় আমাদের পাম্প যন্ত্র। হৃৎপিণ্ড পাম্প করলে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে, আবার সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। আমাদের মানুষের ক্ষেত্রে হৃৎপিণ্ড মিনিটে 72 বার গড়ে সংকুচিত হয়। আর হৃৎপিণ্ডের যে পেশি রয়েছে তাকে বলে হৃৎপেশি। হৃৎপেশি সংকোচন হয়, সেই হৃৎপেশি ত্রিস্তর বিশিষ্ট হয়। এপিকার্ডিয়াম বাইরের স্তর, মাঝেরটা হচ্ছে মায়োকার্ডিয়াম এবং ভেতরের স্তরকে বলে এন্ডোকার্ডিয়াম। এই তিনটে স্তর বিশিষ্ট হয় বেশ পুরু এই পেশি, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ড ত্রিস্তর বিশিষ্ট। আর হৃৎপিণ্ডের অবস্থান আমাদের ক্ষেত্রে এই যে ফুসফুস, বাম দিকের ফুসফুস, এই ফুসফুসের নিচে বাঁদিকে অবস্থিত, ফুসফুসের ঠিক তলায় বাঁদিকে অবস্থিত। এই হলো হৃৎপিণ্ডের অবস্থান। তাহলে আমরা এই আজকে যা এই যে সংবহন ও সংবহনতন্ত্রের উপাদান, এগুলো আলোচনা করলাম। আশা করি আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো।